আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা হাসান। লাখো মানুষের উপস্থিতিতে আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের পর থেকে দেশ বিদেশের আলেমরা বয়ান শুরু করেন। প্রথম পর্বের ইজতেমায় শুরাই নিজাম অনুসারী মুসল্লিরা অংশ নিয়েছে। আল্লাহর সন্তুষ্টি ও দেশের শান্তি প্রতিষ্ঠায় দোয়া করেন তারা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। জুমার নামাজ আদায় করতে সকাল থেকেই টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আসতে থাকেন লাখো মুসল্লিরা। ইজতেমা ময়দান থেকে শুরু করে তুরাগ তীরের আশপাশে ঢল নামে ধর্মপ্রাণ মানুষের। বাঁশ আর চটের তৈরি সামিয়ানায় যতদূর চোখ যায় শুধুই মুসল্লি। থেমে থেমে চলছে জিকির আসকার। ৩ পর্বের প্রথম ধাপে শুরাই নিজামের অনুসারী মুসল্লিরা অংশগ্রহণ করছেন। জুম্মা পড়ান মাওলানা জোবায়ের। আলহামদুলিল্লাহ, আসলে টঙ্গী বিশ্ব ইজতেমাতে অ্যাটেন্ড করা এটা একটা ঈদের আনন্দের চাইতে বেশি, এটা ইমানি দায়িত্ব। নামাজ, বয়ান, জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব শান্তি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আমাদের মূল লক্ষ্য হলো ইজতেমার এবং আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার এক মাদ্দা তৈরি হয়ে যায়, সমস্ত মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, সেজন্য আমাদের এই ইজতেমা, এই তাবলীগ। ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান ছিল অনেকের মুখে। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা এখান থেকে কিছু দিনই বিষয় শিখবো, শিখে আমরা বাসায় গিয়ে আমল করবো এবং আমাদের যে সমস্ত আশপাশে ভাই বোন আছে ওদেরকে বুঝাবো যাতে ওরা দিনের উপর চলতে পারে ভালো করে। এবারের ইজতেমায় বিভিন্ন দেশ থেকে অংশ নিতে এসেছেন মুসল্লিরা। ময়দানের পশ্চিম পাশে থাকার ব্যবস্থা সহ নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। This work of tabligh bil mashwara elder. They send Bangladesh, we coming Bangladesh. They send the other countries, we going the other countries. Now, own self this faisla. We going in this work by order of elder. ইজতেমা ময়দান পরিদর্শনে এসে গাজীপুর পুলিশ কমিশনার জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবারের ইজতেমা। আমাদের মেজারে মনে হচ্ছে না এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে। আমরা এখনো শান্তিপূর্ণ আছি। আমরা যারা বিদেশি আসছে তাদেরকে দেখভাল করছি, তাদের নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে ইজতেমার যে ভলান্টিয়াররা তারাও বাড়তি নিরাপত্তা দিচ্ছে। আমরা মনে হয় না তাদের কোনো থ্রেট আছে। এবার বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য পুরো বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। 3 পর্বের ইজতেমায় শুরাই নিজামের অধীনে হবে 2 ধাপ। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা শেষ হবে। দ্বিতীয় ধাপে 3, 4 ও 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। সাকিবুর রহমান, আরটিভি, গাজীপুর। দর্শক, এই মুহূর্তে বিশ্ব ইজতেমার মাঠে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, আজ তো জুম্মা, শুক্রবার এবং ইজতেমায় আজকের আনুষ্ঠানিকতায় কি রয়েছে? মুসল্লিদের উপস্থিতি সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নাবিলা, আসলে কিছুক্ষণের মধ্যে জুমার নামাজ শুরু হবে। এখানে যেহেতু অনেক মানুষ একসঙ্গে জুমার নামাজে অংশগ্রহণ করছেন, সেই কারণে কিন্তু কিছুটা বিলম্বে নামাজ শুরু হয়। এমনিতে আমরা দেখি যে 1:30টার সময় নামাজ শুরু হলেও এখানে এখন নামাজ শুরু হবে। নামাজের প্রস্তুতি চলছে, খুতবা এরই মধ্যে শেষ হয়েছে এবং এখানে কিন্তু জামাত পড়াচ্ছেন মাওলানা জোবায়ের সাহেব। তিনি এই জামাতের মূল ইমামতি করছেন এবং ধারণা করা হচ্ছে এখানে কমপক্ষে 15 থেকে 20 লাখ মানুষ এই জুম্মার নামাজে অংশ নেবেন। আমরা ঠিক যে জায়গাটিতে রয়েছি সেটি কিন্তু মূল মাঠের বাইরে, রাস্তার যে অংশ, সেই রাস্তার অংশ কিন্তু পুরোপুরি মুসল্লিদের অংশগ্রহণে পুরো জায়গায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং পুরো মাঠ কিন্তু কানায় কানায় ভরার পরে মুসল্লিরা এই রাস্তায় অবস্থান নিয়েছে। বিশেষ করে আজকে যেহেতু তাদের এইবারের ইজতেমা কিন্তু 3 পর্বে হচ্ছে, 3 পর্বের মধ্যে 2 পর্ব শুরাই নিজামের অনুসারী যারা তারা অংশগ্রহণ করছে, তাদের 2 পর্বের প্রথম ধাপ আজকে থেকে শুরু হয়েছে। এখানে কয়েকটি জেলা ভাগ করে দেয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে মুসল্লিরা অংশ নিয়েছেন বিভিন্ন জেলা থেকে এসে। এবং জুম্মার নামাজ যেহেতু, সেক্ষেত্রে ঢাকার আশপাশ থেকে মানুষ নামাজ আদায় করতেও কিন্তু এখানে চলে আসেন, যার ফলে জুমায় সব থেকে বেশি মানুষের সমাগম হয়। এবং মুসল্লিরা বলছেন বিশ্ব শান্তির
মুসলমানদের জন্য শান্তির জন্য তারা দোয়া করবেন এবং আমাদের দেশেও যেন সবার মাঝে শান্তি বিরাজ করে সেজন্যই তারা মূলত দোয়া করবেন। এই মাত্রই কিন্তু নামাজ শুরু হয়েছে এবং নামাজের পরে সবার জন্য দোয়া হবে এবং প্রতিটি নামাজের পরে কিন্তু তাদের বিশেষ বিশেষ আয়োজন থাকে, বিভিন্ন ধরনের আলোচনা হয়, ইসলামিক আলোচনা হয়, যেখানে পরবর্তীতে তারা নিজের জীবন এবং দিন এবং পুরো পরিবারের জন্য, নিজের মানুষের জন্য যারা কাজ করতে পারে সেই জন্য কিন্তু সেই ধরনের বয়ান করা হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ সাকিব আপনাকে। অতীতে লেখক ও প্রকাশকের উপর হামলার ঘটনায় যেসব অপরাধী কারাবন্দী হয়ে বের হয়েছে তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। মেলা ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে জানিয়ে কমিশনার বলেন, হরতাল নিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। শনিবার পর্দা উঠবে বাঙালির প্রাণের মাসব্যাপী অমর একুশে বইমেলা। তাই তো শেষ সময়ে নির্মাণ শ্রমিক থেকে আয়োজক কমিটি কারোরই দম ফেলার ফুরসত নেই। পরিসর ও সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলার রং আর সাজসজ্জার কাজ শুক্রবার রাতের মধ্যে শেষ করার আশা সংশ্লিষ্টদের। 99% কমপ্লিট, শুধু পিভিসি লাগানো বাকি আছে বা সাইনবোর্ড লাগানো বাকি আছে। আশা করি যে ঘন্টা 2-এর মধ্যে হয়ে যাবে আর কি। বেশিরভাগ স্টলের প্রস্তুতি শেষ হলেও বাংলা একাডেমির কাজ বাকি আছে বলেও অভিযোগ প্রকাশকদের। আমাদের দুপুরের মধ্যে কাজ শেষ হবে ইনশাল্লাহ। প্রকাশকরা আমরা আমাদের আইডি কার্ডটা পাই নাই, তারপরে আমাদের যে সামনের যে দেখছেন বজ্র ব্যবস্থাগুলো যেগুলো বাংলা একাডেমি আমাদের করার দরকার ছিল এগুলো এখনো করে নাই তারা। মেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টিএসসি থেকে দোয়েল চত্বর এই জায়গাটা ট্রাফিক সবসময় বন্ধ থাকবে না, উপস্থিতির উপর নির্ভর করে কখনো এই জায়গাটা ট্রাফিকিংয়ের জন্য খোলা রাখবো। কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওরা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা কেউ হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তা বন্দি আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। আমরা কাউকে মারতে চাই না, এদেশের লোক আমরাও মরতে চাই না। আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না, রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে পিটাতে আমি চাই না। বই মেলায় খাবারের দোকানের জন্য বাড়তি দাম না রাখা হয়, সেজন্য নজরদারিও করবে পুলিশ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের শেষ দিন আজ শুক্রবার এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার পর্দা নামবে। এদিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ মুহূর্তে এসে জমে উঠেছে। ক্রেতাদের আকর্ষণের জন্য বিভিন্ন অফার দিচ্ছেন বিক্রেতারা। এতে অন্তত আরও একদিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন বিক্রেতারা। তবে এই বছর মেলার সময় না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো। এর আগে গত 1 জানুয়ারি পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দর্শক, এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, আজ তো আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন, তো দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং বেচা কেনা সম্পর্কে আমাদের জানাবেন। নাবিল, আপনি যেমনটি বলছিলেন, এক বছরের জন্য কিন্তু এই যে বাণিজ্য মেলার সেই বাণিজ্য মেলার সময় কিন্তু শেষ হলো। আবার আগামী বছর 1 জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হবে। এক বছরের জন্য কিন্তু ভাঙতে যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু এখানে একটি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক যে সমাপনী সেটি ঘোষণা দেবেন বাণিজ্য উপদেষ্টা। 3টার পরে এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে এমনটি জানিয়েছেন আয়োজক সংস্থা। এবং আমরা দেখেছি যে শেষ দিনকে ঘিরে সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এই মেলা প্রাঙ্গণে। আমরা সকাল থেকেই দেখেছি অনেক ক্রেতা দর্শনার্থীরা আসছে এবং যতই সময় করাবে আসলে বিকেলের পরে আরও কিন্তু দর্শনার্থী হবে এমনটাই আশা করছে আয়োজক সংস্থা এবং বিক্রেতারা। এবং বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু কিছু পণ্যের বিক্রেতা তারা ভালো, এবার ব্যবসা ভালো হলে বললেও কিছু কিছু বিক্রেতারা যেমন কাপড়ের যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বলছে যে আসলে
আসলে আশানুরূপ যে ব্যবসা সেটা কিন্তু হয়নি এমনটি জানিয়েছে তারা। এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে মেলার শেষ দিন হওয়ায় বিভিন্ন অফার রয়েছে এবং অফারে তারা খুশি এবং কম দামে পণ্য কিনতে পেরে তারা খুশি। এবং শেষ দিনে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি বিভিন্ন মেলা প্রাঙ্গণে, বিভিন্ন স্টলে বিশেষ করে কোকারিস সহ যেসব স্টলে বেশি অফার চলছে সেসব স্টলে আমরা কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখছি। এবং সকাল থেকেই দেখছি যে অনেক দর্শনার্থী এসেছে। এবং আমি একটু বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু মেলায় যে ডিজিটাল টিকিটিং মাধ্যমে কিন্তু টিকিট কাটা যাচ্ছে এবং অ্যানালগের যে টিকিট ব্যবস্থা সেটিও কিন্তু হচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যে বাণিজ্য উপদেষ্টা আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করবেন এবং তারপরে কিন্তু মেলা রাত 10টা পর্যন্ত চলবে। তবে ব্যবসায়ীরা মেলা সময় বাড়ানোর একটি দাবি জানিয়েছিলেন, কিন্তু আয়োজক সংস্থা থেকে জানানো হয়েছে যে মেলা আজকেই সমাপনী হবে এবং রাত 10টার পরে কিন্তু মেলা ভেঙে যাবে। তো নাবিলা, এই ছিল রাজধানীর আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সবশেষ তথ্য। নাবিলা, ধন্যবাদ দীপ্ত আপনাকে। এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে নাগালের বাইরে এই পণ্যটি। তবে নতুন করে অস্বস্তি নেই চালের বাজারে। সরবরাহ ভালো থাকায় কমতির দিকে আলু ও সবজির দাম। হাঁসের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে সব ধরনের মুরগির দাম। মাহিন আরাফাতের রিপোর্টে বিস্তারিত। কয়েক দফা দাম বাড়ার পর কিছুটা স্থিতিশীল চালের বাজার। সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম বাড়েনি পণ্যটির। স্থিতিশীল রয়েছে চিনি, ছোলা সহ বিভিন্ন পণ্যের দাম। বাজারে স্বস্তি মিলছে শীতকালীন সবজিতে, তবে পাইকারিতে 2 থেকে 3 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বাজারের সময় শীতের সময় সব মালের দাম কম। গাজর কেজি 30 টাকা। কাল বৃহস্পতিবার পেঁয়াজ কিনেছি হলো 40 টাকা, আজ কিনেছি 42 টাকা। এখন হলো সিজন, এখন সিটা ঠিক আছে, এখন হলো আকাশ মেঘলা, পেঁয়াজ উঠতেছে না, তার জন্য আজকে পেঁয়াজের দাম বেশি। অপরিবর্তিত রয়েছে সব ধরনের মুরগির দাম। মৌসুম শেষে কিছুটা বেড়েছে হাঁসের দাম। 190 টাকা 195 টাকা কেজি বলা চলতেছে। পাকিস্তানি মুরগি 320 থেকে 330 টাকা কেজি চলতেছে আজকে 2 দিন। দাম কমার সম্ভাবনা নাই, সিজন শেষ তো মালের ক্রাইসিস দেখা দিব। মাল তো সব বেচা শেষ। এখন বিভিন্ন কোয়ালিটি আছে, ছোট বড় আছে, 500 আছে, 600 আছে, 700 আছে, 800 আছে। বিক্রেতাদের দাবি কমেছে সব ধরনের মাছের দাম, তবে বিপরীত মত ক্রেতাদের। আর নদীর ফলি মাছ আগে আসছিল 600 টাকা কেজি, এখন 500 টাকা কেজি। আগে দেশি কই মাছ আসছিল 1500 টাকা কেজি, আজকে 1900 টাকা কেজি। কিনা ছিল মনে হয় আপনার 800, এখন কিনে এলো মনে হয় 700, কিন্তু তারা তো দাম ছাড়ে না। তারা বলছে কমছে, কিন্তু আমরা কিনতে গেলেই তো ওই দামটা আমরা পাই না। স্বাভাবিক হয়নি বোতলে সয়াবিন তেলের সরবরাহ। দাবি উঠেছে বাজার তদারকি বাড়ানোর। গত মাসের আগের মাসে 8 টাকা নির্ধারণ করে দেওয়ার পরে 10-15 দিন মোটামুটি মাল ছিল, এরপরে আবার ক্রাইসিস। কারণ অনেক 2বার চাল আমদানি করছে, একবার ভারত থেকে, একবার আছে পাকিস্তান থেকে, তারপর দাম কমতেছে। বাজার ব্যবস্থা গভর্নমেন্টের নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার সিন্ডিকেট দূর করতে হবে। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মাহিন আরাফাত, RTV, ঢাকা। আমদানি শুল্ক অর্ধেক কমানোর পর কেজিতে 10 টাকা কমেছে চিনির দাম। প্যাকেট ও খোলা চিনি বিক্রি হচ্ছে 122 থেকে 125 টাকা দরে। বাজারে চিনি কোনো সংকট নেই জানিয়ে ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছে রমজানের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি পাইপলাইনে। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 9টি চিনি কল চালু করতে যাচ্ছে সরকার। সেলিম মালিকের রিপোর্ট। বাজারে চিনির সংকট কাটানোর পাশাপাশি দাম কমিয়ে আনতে গত অক্টোবরে আমদানি শুল্ক অর্ধেকে নামিয়ে আনে সরকার। 15% শুল্কে দেদারসে চিনি আমদানি করে প্রতিষ্ঠানগুলো। অতি আমদানিতে বাজারে কেজি প্রতি চিনির দর কমেছে 5 থেকে 10 টাকা। চিনির সরবরাহ তো ভালো আছে, এখন দাম কমার যেভাবে কমার কথা এভাবে কমে নেই। খোলা চিনিও 125, প্যাকেট চিনি 125, তবে সরবরাহ ভালো আছে। কখন দেখা যাচ্ছে সামনে তো রমজান, সরবরাহ দেওয়ার কমাতে দাম বাড়বে আবার। বাজারে চিনির যথেষ্ট সরবরাহ রয়েছে বলে জানিয়েছে রাজধানীর মৌলভীবাজারের পাইকাররা। যতটুকু চাহিদা আছে অতটুকু পরিমাণ আপনার সাপ্লাই দিতে পারতেছে, কোনো ঘাটতি নেই। ব্যবসায়ীরা চাইলে আপনার চিনি দেওয়া যায়। রমজানে আপনার মিলাররা যদি ইম্পোর্ট দিয়ে থাকে তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আর আমদানিকারকদের দাবি রমজানকে সামনে রেখে আমদানির পরিমাণ বাড়ানো হচ্ছে। আমাদের 2.5 থেকে 3 লক্ষ চিনি আমাদের অলরেডি পাইপলাইনে আছে এবং স্টকও আছে, কাছাকাছি ভালো একটা পরিমাণে স্টক আছে। সো চিনি নিয়ে কোনো সমস্যাই হবে না। বাংলাদেশে যতটুকু ডিমান্ড চিনির রমজান কেন্দ্রিক, তার যথেষ্ট পরিমাণে মেঘনা গ্রুপ ডিমান্ড ফুলফিল করতে পারবে। তবে চীনে আমদানির বড় প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নিষ্ক্রিয়তায় যেন বাজারের সংকট সৃষ্টি না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ ক্যাবের। গ্যাপ যেটা আছে সে গ্যাপটা মিনিমাইজ করা, এটা অন্য কাউকে দিয়ে সে গ্যাপটা ফিল আপ করার জন্য তাকে সুযোগ সুবিধা দিয়ে তাকে রেডি করে মাঠে
অ্যাক্টিভ রাখা। এদিকে বাজারে চিনির সরবরাহ বাড়াতে রাষ্ট্রায়ত্ত 9টি চিনি কল চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি বিশেষজ্ঞরা। আখ উৎপাদনের জন্য যদি প্রণোদনা দেওয়া যেত এবং তারা কিন্তু এই আখ উৎপাদনে উৎসাহিত হতো, এবং এইটা দিলেই কিন্তু দেখা যাবে আমাদের চিনি শিল্প ঘুরে দাঁড়াবে। একটা হচ্ছে আমরা ভালো মানের চিনি পাবো, 2 নম্বর হচ্ছে আমাদের যে টাকা বৈদেশিক মুদ্রাগুলো আমাদের দেশের বাইরে যাবে না। কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে চিনির বাজার সম্প্রসারণে কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে। আমরা আশা করতেই পারি যে কিছুটা উৎপাদন বেশি হবে, এবং আমাদের আখের যে প্রোডাকশন সেখানেও যেহেতু বিভিন্নভাবে সরকারি প্রণোদনা আছে, কাজেই উৎপাদন দিন দিন বৃদ্ধি করার দিকে সরকারের জোরও আছে। কাজে আশা করা যায় অবশ্যই যে এটা সরবরাহ বৃদ্ধি পাবে। দেশে বছরে চিনির চাহিদা গড়ে 24 লাখ টন, আর রোজার চাহিদা 4 লাখ টনের মতো। সেলিম মালিক, RTV, ঢাকা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে প্রজ্ঞাপন জারির দাবিসহ 7 দফা বাস্তবায়নে টানা 3য় দিনের মতো কলেজের সামনে অনশন করছে কলেজের শিক্ষার্থীরা। দাবি মানার ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানায় তারা। তবে কলেজের সামনে সড়কের অবরোধ তুলে নিয়ে মূল ফটকের সামনে অবস্থান করছে তারা। স্বাভাবিক রয়েছে মহাখালী থেকে গুলশান লিংক রোডের যান চলাচল। এই দাবি যতক্ষণ পর্যন্ত সরকার মেনে নেবে ততক্ষণ পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি কিন্তু চলবে। গভর্নমেন্ট যদি এভাবেই থাকে আমাদের হচ্ছে গিয়ে পরিকল্পনা চেঞ্জ হবে, আমাদের কর্মসূচি হচ্ছে গিয়ে বাড়তে থাকবে, বড় কর্মসূচির দিকে যাবে। তো না খেতে বেশি দিন এভাবে টিকতে পারবেন না, তাদের যে কোনো ক্ষয়ক্ষতির জন্য সরকারকে দায়ী হতে হবে। শেখ হাসিনা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 3য় আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা পুলিশের SI মোস্তাফিজুর রহমান 15 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। গেল রাতে রংপুর মহানগরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন গলিতে আত্মীয়ের বাসার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যায় জড়িত থাকার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের জুলুমের কারণে বিরোধী দলগুলোর নেতাকর্মীরা আপনজনদের জানাজাও পড়তে পারেনি বলে অভিযোগ করলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সাবেক সংসদ সদস্য ও জামায়াতের মহিলা শাখার প্রথম সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিলে এই অভিযোগ করেন তিনি। রাজধানী মগবাজারে আয়োজিত এই মাহফিলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এই সময় নারীদের মধ্যে পূর্ণাঙ্গ ইসলামের বার্তা পৌঁছে দিতে আসমা খাতুনের ত্যাগ ও পরিশ্রম অতুলনীয় বলে জানায় বক্তারা। ঠিকই যে যুগে তিনি হাল ধরেছিলেন প্রিয় সংগঠনের, সেই যুগে হাল ধরার মতো মানুষ তিনিই ছিলেন। মানুষ খুব অল্প, 11 জন কেন্দ্রীয় সদস্য নিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। আর সারা দেশে সব মিলিয়ে 500 ছিলেন কিনা মহিলাদের রোকন আল্লাহ ভালো জানে। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে। রংপুরের সাতমাথা এলাকায় বাস ও মাহিন্দ্রা সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। সকালে নগরীর সাতমাথা চায়না হল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জেলার নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। একই জেলার বড়দরগা বাজারে বাসের ধাক্কায় 1 জন নিহত হয়। এ সময় আহত হয় আরও 10 জন। কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাপায় CNG অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। সকালে উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের জিকাতলা এলাকার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 আরোহী নিহত হয়েছে। সিলেটের গোপালগঞ্জে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ 15 জন আহত হয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ একদিনের বিরতি। চলতি আসরে 40 ম্যাচ শেষে প্লে অফ নিশ্চিত করেছে 3 দল। 18 পয়েন্ট নিয়ে শীর্ষে ফরচুন বরিশাল, 2-এ থাকা রংপুর রাইডার্সের পয়েন্ট 16। এদিকে গতকাল সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে 14 পয়েন্ট নিয়ে সেরা 4 নিশ্চিত করেছে চিটাগং কিংস। আগামীকাল দিনের দ্বিতীয় ম্যাচে দলটির প্রতিপক্ষ বরিশাল। ম্যাচটিতে জয় পেলে সুযোগ থাকবে 2-এ থেকে কোয়ালিফায়ারে খেলার। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। এদিকে সেরা 4 নিশ্চিত করে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। 10 পয়েন্ট নিয়ে মিরাজের দলের অবস্থান 5-এ। এই ম্যাচে জয় পেলে রান রেটের ব্যবধানে রাজশাহীকে পেছনে ফেলে এলিমিনেটর খেলবে খুলনা। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়।
দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।